আর মানুষ কেউ পৃথিবীতে চিরজীবনের জন্য বাঁচে না, সবাইকে মরতে হবে। কিন্তু হ্যাঁ, আমার দরজা তোমার জন্য সারা জীবনই খোলা থাকবে। সেখানে তোমার ভাই আছে, বোন আছে, আর একটা মা আছে। তুমি আসতে পারো। এই নাও, আমার কাছে শুধু একবার ফোন করবে। পৃথিবীর যেখানেই থাকো না কেন, আমি তোমার কাছে চলে যাব। স্বাধীন কার্ডটা নিয়ে ছিঁড়ে ফেলে দেয়। স্বাধীনের বাবা দেখে কেন যেন খারাপ লাগে, কান্না করতে লাগে। তারপর সেখান থেকে চলে যায়। স্বাধীন কান্না করতে করতে অবচেতন হয়ে যায়। তার বন্ধুরা ধরাধরি করে স্বাধীনকে বাসায় নিয়ে আসে। এভাবেই কেটে যায় একটা মাস। এভাবে আর তো মামার ঘাড়ের উপর বসে বসে আর কতদিন খাবি? তোর ছোট ভাই শহরে থেকে পড়াশোনা করছে, ওকে টাকা দিতে হয়, তোর মামা একা সামলাতে পারে না। তুই কিছু একটা এখন কর। আমি আগামীকাল থেকে আমি মাঠে কাজ করব। মার জমিগুলো আমাকে বুঝিয়ে দিতে বলো আমাকে, তাহলে হবে। তোর মায়ের জমি ছিল কই? আমি তো জানি না। আর তোর মামা তোর মায়ের জমি দেখাশোনা করে কই? কেন, তোমাদের পাশের জমিটুকু আর ওই জমিগুলো তো সব মার মামা দেখাশোনা করেন। আর মামার যা জমি ছিল সব তো সে বিক্রি করে দিয়েছে। কি যেন ব্যবসা করবে, তার জন্য সব জমি বিক্রি করে ব্যবসা শুরু করলে সেখানে লস হয় আর টাকা উসুল হয় না। তাই জমিগুলো আর ফিরে পায় না। মা আমাকে সব বলেছে। তোর মা তোকে ভুল বলেছে, মিথ্যা কথা বলেছে। তোর মায়ের কোনো জমি নেই, সব তোর মামার। আর তোরা যে বাড়ি করেছিস ওটাও তোর মামার। তোর মামা দয়া করে তোর মাকে থাকতে দিয়েছিল। আর তোর মা তার জমি সব বিক্রি করে দিয়ে ঢাকায় চলে গিয়েছিল তোকে নিয়ে। স্বাধীন আর তার মামির দুজনে কথা কাটাকাটি করতে লাগে। তখনই তার মামা চলে আসে। স্বাধীনের মামা সব শুনে বলতে লাগে, তোর মামি তো ঠিক বলেছেন, তোর মার কোনো জমি নেই, সব আমার, বুঝলি? আর বাড়ি থেকে বের হবি তুই। এখন এত বড় ছেলে হয়ে আমার ঘাড়ের উপর বসে থেকে কয়েকদিন খেলি, লজ্জা করে না তোর? মামা, তুমিও মিথ্যা কথা বলছো। প্লিজ দেখো, আমার মায়ের শেষ সম্বল জমিগুলো আমাকে দাও। আমি আর কোথাও যেতে চাই না। মার কবরের পাশে বাকিটা জীবন পার করে দিতে চাই। আচ্ছা, তুই বিশ্বাস করছিস না, তাই তো? এখানে দাঁড়া, আমি সব দলিলপত্র নিয়ে আসছি, তারপরে সব বুঝতে পারবি। তারপর স্বাধীনের মামা রুমে ঢুকে কিছু দলিল বের করে নিয়ে আসে। সেগুলো দেখাতে লাগে। স্বাধীন দেখে অবাক হয়ে যায়, কি বলবে ভাষা খুঁজে পায় না। মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। রুমে গিয়ে সব কিছু গোছাতে লাগে। এমন সময় তার মায়ের বাক্সের দিকে নজর যায়। খুলতে দেখে একটা চিঠি। বাবা, আমি জানি তুই যখন এই চিঠিটা পড়বে তখন আমি এই দুনিয়াতে হয়তোবা আর বেঁচে থাকবো না, কারণ আমাকে তো মরতেই হবে। মরণব্যাধি রোগ ক্যান্সার হয়েছে আমার, যা চিকিৎসা করার আমার পক্ষে সম্ভব নয়। আর এখন আর হবেও না, কারণ একদম লাস্ট স্টেজে। ডাক্তারের কাছে গেলে সে বলে আর কিছুদিন বাঁচবো আমি। দেখ, তুই তোর বাবাকে ভুল বুঝিস না, সে অনেক ভালো মানুষ, কিন্তু পরিস্থিতির কারণে আমার সঙ্গে এমনটা করেছে সে। আমি জানি অনেক খুঁজেছে আমাকে, কিন্তু আমি তার কাছে যাইনি। আর তোর মামা মামি অনেক বাজে, তারা উপরে যেরকম ভালো দেখায় বাস্তবে তারা থেকে জঘন্য। তাই বলবো তুই তোর বাবার কাছে যা, সে তোর জন্য ভালো ভবিষ্যৎ করে দেবে। আমি ওপর থেকে তা দেখে যেন সুখে থাকতে পাই, খুশি হই। ইতি তোর মা। স্বাধীন চিঠিটা পড়ে অঝরে কান্না করতে লাগে। তারপর ব্যাগপত্র গোছাতে লাগে। তার মারে একটা ছবি তার ব্যাগে গুছিয়ে নেয়। তার জামা কাপড় আর কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে বের হই সে। কি করবে সে নিজেও জানে না। তার বাবার কাছে ফিরে যেতে চায় না। ভাবে সেই আঙ্কেলের বাসায় যাবে যেখানে আগে সে কাজ করত, কিন্তু এত দূর যাওয়ার জন্য তার কাছে এখন আর টাকা নেই। তাই ফোন বের করে তার বন্ধুকে ফোন করে। ফোন দিতে রিসিভ করে। স্বাধীন বলে, বন্ধু, প্লিজ একটা হেল্প করবে আমার? কে? আরে তুই এভাবে বলছিস কেন? বল কিভাবে সাহায্য করতে পারি তোকে। মানে কি করে যে বলি তোর সাথে। তুই কোথায়? আমি নদীর পাড়ে বসে আছি, একটু আসবি তুই এখন? আচ্ছা তুই ওখানে থাক, আমি 2 মিনিটের মধ্যে আসছি। স্বাধীন ফোন রেখে দেয়।
নদীর পানির দিকে তাকিয়ে থাকে। জোয়ারের পানিতে নদী এখন পরিপূর্ণ হয়ে গেছে। মাঝে মাঝে দু একটা নৌকা চলে যাচ্ছে তাদের নিজ নিজ গন্তব্যে। তখনই পাশে এসে তার বন্ধু এসে বসে। স্বাধীন তাকিয়ে দেখে। কিরে, তোর আবার কি হয়েছে? এভাবে জরুরিভাবে তলব করলি আর এই ব্যাগ গুছিয়ে নিয়েছিস দেখছে, কোথাও যাবি নাকি? মামা মামি বাড়ি থেকে বের করে দিয়েছে। কি? ও আচ্ছা, তোর মামা বাড়ির মানুষ যেমন, তাদের পক্ষে এটা অস্বাভাবিক কিছু না। তা তুই তোর বাড়িতে যেতে এখানে এসেছিস কেন? তারপর স্বাধীন তার বন্ধুকে সব কথা খুলে বলে। স্বাধীনের বন্ধু শুনে অবাক হয়ে যায়। তাই বলে তুই ছেড়ে দিলি? গ্রামের সবাই তো জানে তোর মামা সয় সম্পত্তি সব বিক্রি করে দিয়ে ব্যবসা করতে গিয়ে লস খায়, আর তার যে জায়গা ছিল সব তো মায়ের। বুঝতে পারছি, সব তোর মামা আর মামির পরিকল্পনা। তারা তোর মা তোমারে দিয়ে মিথ্যা আঙুলের সই দিয়ে সিগনেচার দিয়ে তোরা নিজেদের নামে করে নিয়েছে। হ্যাঁ, আমিও এটাই ভাবছি, কিন্তু এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তাদের গিয়ে বললে জানি কখনোই আর জায়গাগুলো, তাই ভাবছি আগে যেখানে কাজ করতাম ঢাকা, সেখানে চলে যাব। কিন্তু ঢাকায় যাওয়ার জন্য আমার কাছে টাকা নেই। তুই যদি কিছু টাকা দিতি, আমি ঢাকায় গিয়ে তোকে সব টাকা ফিরিয়ে দিতাম। ও আচ্ছা, তা তুই এই কথা আগে বলবি না? এভাবে আমতা আমতা করতে হয়? তুই এখানে দাঁড়া, আমি দোকান থেকে এখনই টাকা নিয়ে আসছি। কথাটা বলে স্বাধীনের বন্ধু উঠে দৌড় দেয়। প্রায় 5 মিনিট পর ফিরে আসে। এই নে টাকা, আর ফিরিয়ে দিতে হবে না। আর হ্যাঁ, আগে কিন্তু আন্টি ছিল তোর সাথে, এখন কিন্তু সে নেই। সব বুঝে শুনে কাজ করিস। স্বাধীন উঠে তার বন্ধুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। স্বাধীনকে কান্না করতে দেখে বলে, ধ্যাৎ পাগল, এভাবে কেউ কান্না করে? অনেক উপকার করলি তুই আমার, তোর উপকার আমি জীবনে কখনো ভুলবো না। হয়েছে, তোকে আর ধন্যবাদ দিতে হবে না। এখন রওনা দে, বেলা তো অনেক হয়েছে, না হলে আবার যেতে রাত হয়ে যাবে, তখন আমার সমস্যা হতে পারে। তো চল, আমি তোকে এগিয়ে দিয়ে আসি। কথাটা বলেই মাটি থেকে ব্যাগ নিয়ে হাঁটা দেয়। স্বাধীন আসতে লাগে। তারপর বাস কাউন্টারে গিয়ে টিকিট কেটে অপেক্ষা করতে লাগে। আর স্বাধীন তার বন্ধুর সঙ্গে কথা বলতে লাগে। একটু পর বাস চলে আসে। স্বাধীন উঠে বসে, তার বন্ধুকে বিদায় জানায়। কেন যেন বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। গ্রাম ছেড়ে যেতেই ইচ্ছে করছে না, কিন্তু কি আর করার, যেতেই হবে এখন। প্রায় 5 ঘন্টা পর ঢাকায় গিয়ে পৌঁছায়। একটা রিক্সা নিয়ে সোজা নিহাদের বাসার সামনে চলে যায়। দারোয়ান স্বাধীনকে দেখে বলে, আরে বাবা, তুমি এতদিন পরে কোথা থেকে? স্যারকে জিজ্ঞাসা করলে বলতো যে তুমি আর তোমার মা চলে গিয়েছে গ্রামে, আর আসবে না আজ হঠাৎ। আর তোমার মা কোথায়? তাকে তো দেখছি না। স্বাধীন দারোয়ানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। দারোয়ান স্বাধীনকে তার কাছ থেকে ছাড়িয়ে বলে, কি হয়েছে বাবা? তোমরা এভাবে কান্না করছো কেন? এমন দেখাচ্ছে কেন তোমাকে? তারপর স্বাধীন দারোয়ানকে সব কথা খুলে বলে। স্বাধীনের কথা দারোয়ান শুনে অনেক কষ্ট পায়। আচ্ছা বাবা, ভিতরে যাও, স্যার ম্যাডাম সবাই বাড়িতে আছে, আমি তোমার ব্যাগ নিয়ে আসছি। স্বাধীন দরজা খুলে বাড়ির ভিতরে প্রবেশ করে চিরচেনা বাড়িটা মেন দরজা গিয়ে নক করতে নিহার মা এসে দরজা খুলে দেয়। স্বাধীনকে দেখে অবাক হয়ে যায়। স্বাধীন, তুমি আজ এতদিন পর হঠাৎ কি মনে করে? স্বাধীন কি বলবে বুঝতে পারে না, কান্না করতে লাগে। নেহার মা অবাক হয়ে যায়। স্বাধীনকে ধরে ভিতরে নিয়ে আসে, সোফায় বসিয়ে দেয়। তখনই নেহার বাবা আসে। স্বাধীনকে দেখে সেও এসে বসে। কি হয়েছে স্বাধীন, এভাবে কান্না করছো কেন? তারপর স্বাধীন সব কথা খুলে বলে। তার মা কিভাবে মারা গিয়েছেন সব কিছু। নেহার বাবা মা শুনে অনেক কষ্ট পায়, কারণ স্বাধীনের মা প্রায় 20 বছর তাদের বাসায় কাজ করেছেন। দেখো, মানুষ তো আর চিরজীবন বেঁচে থাকে না, আর তোমার মা আমাদেরও বলেনি যে তার চিকিৎসা করাবো। আচ্ছা বাদ দাও, এসো, যেহেতু তোমার ওই রুমে যাও, আর এখন থেকে এখানেই থেকো আর কাজ করো। ঠিক আছে আঙ্কেল, আর ধন্যবাদ। হয়েছে বাবা, আর ধন্যবাদ দিতে হবে না। যাও, দেখে তো মনে হচ্ছে কিছু খাওনি, শেষ হয়ে আসো। আর নেহার মা, ওর জন্য খাবার বেড়ে রুমে দিয়ে আসো। তখনই নেহা নিচে নামতে লাগে। স্বাধীনকে দেখে স্বাধীন সেই দিকে তাকিয়ে চোখ নামিয়ে রুমে চলে যায়। বাবা, এই ছেলেটা আবার এখানে? ওর মা না বড় গলা করে বলে গেল যাওয়ার সময় যে আর আসবে না, ঢাকায় গ্রামেই থাকবে। তা আবার কি মা ছেলে আমাদের বাসায় চলে এসেছে? নেহার এমন কথা শুনে নেহার বাবা রেগে উঠে দাঁড়ায়। ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। 2 গালে হাত দিয়ে বসে পড়ে। এই থাপ্পড়গুলো তোকে আগে মারা উচিত ছিল। তুই মানুষকে মানুষ মনে করিস না নাকি? ওরা কি ফিতে থাকে বাড়িতে? কাজ করে থাকে ওরা, চলে যাওয়ার পর তো
কতজনে না কষলো দেখলি না? 1 মাস হলো ঠিক মতো কাজ করে না, উল্টো আরো জিনিসপত্র চুরি করতো। ওনাদের মতো ভালো মানুষই হয় না। আর স্বাধীনের মা মারা গিয়েছে, ওর মামা বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই কোথায় যাবে বুঝতে না পেরে এখানে এসেছে। তাই বলে তুমি আমাকে মারবে? আর আমি কি এমন বলেছি? দেখো, আমি তোমার কোনো কথাই শুনতে চাচ্ছি না। এখন শুধু তুমি তোমার রুমে যাও, এমনিতেই ভালো লাগছে না। নেহা উঠে দাঁড়িয়ে দেখে তার মা আর বাবা দুজনেই মনমারা হয়ে বসে আছে। নেহার অনেক খারাপ লাগছে, কিন্তু বুঝতে না দিয়ে উঠে রুমে গিয়ে দরজা আটকে দেয়। ফ্ল্যাশব্যাক। দেখো মা, আমরা অনেক গরিব। স্বাধীনকে অনেক কষ্ট করে বড় করেছি, আমার একমাত্র ছেলে। আমি চাই না ওর জীবন নষ্ট হোক। তুমি অনেক ভালো, আমি লক্ষ্য করেছি তুমি ওকে ভালোবাসো। কিন্তু একটা কথা কি, বামুন হয়ে কখনো চাঁদে হাত বাড়াতে হয় না। তোমার বাবা মা আমাকে অনেক বিশ্বাস করে, তাদের এইখানে কাজ করছি এখন প্রায় 20 বছর হলো। কখনো আমাকে তোমার বাবা তুই করেও বলেনি, কিন্তু আমি চাই না এরকম কিছু কখনো হোক। তাই আমরা চলে যাচ্ছি, আর তুমি নিজের যত্ন নিও মা। বর্তমান স্বাধীনের মায়ের কথাগুলো নেহা ভাবতে লাগে আর অঝরে কান্না করতে লাগে। চিন্তা করবেন না আন্টি, আগে হয়তোবা বুঝতে পারিনি, কিন্তু এখন সব বুঝতে পারছি। আর আপনার ছেলেকে হাতছাড়া করছিল, নিজের করে তার নেওয়া অবধি। আমি আপনার মতো ওর পাশে আজীবন থেকে ছায়া দিয়ে যাব। কথাটা বলে নেহা নিজেকে স্বাভাবিক করে নেয়। তারপর বেলকনিতে গিয়ে দাঁড়ায়, দেখে স্বাধীন বাহিরে দাঁড়িয়ে থেকে কার সঙ্গে যেন কথা বলছে। তুই চিন্তা করিস না, আমি চলে এসেছি। তাদের বলেছি, তারা অনেক কষ্ট পেয়েছে, আমাকে থাকতে দিয়েছে। সে আগের কাজ, তাদের বাসায় কাজ করতে হবে। দেখি পাশাপাশি লেখাপড়াটা চালিয়ে যেতে পারি কিনা। আচ্ছা দেখ, বুঝিয়ে বললে ঠিক পারবি। আর ফ্রি হলে আমাকে ফোন করিস। আচ্ছা, এখন ফোন রাখি, ফ্রি হয়ে তোকে আবার ফোন করব। নেহা নিচে এসে কথা বলতে দেখে উল্টাপাল্টা চিন্তা করতে লাগে। স্বাধীন রুমে এসে দেখে নেহার মা খাবার টেবিলে রেখে দিয়ে যাচ্ছে। আন্টি, আপনি কষ্ট করতে গেলেন কেন? আমাকে বললে আমি খেয়ে আসতাম। কেন বাবা, এত দূর পর্যন্ত জার্নি করে এসেছো, শরীরটা অনেক ক্লান্ত, খেয়ে ঘুমিয়ে নাও। এত কথা বলো না তো। ঠিক আছে আন্টি, আর ধন্যবাদ। স্বাধীনের কথা শুনে নেহামা একটা হাসি দিয়ে রুম থেকে চলে যায়। স্বাধীন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে রুমে এসে দেখে নেহা তার খাটের উপর বসে ফোনে কি যেন দেখছে। ম্যাম, আপনি এখানে? কেন আসতে পারি না নাকি? তা না, কিন্তু এত রাতে আমার রুমে আঙ্কেল আন্টি দেখলে অন্য কিছু মনে করবে। যা মনে করার তা করুন, তোকে নিয়ে ভাবতে হবে না। এখন বল, বাইরে তখন দাঁড়িয়ে হেসে হেসে কার সঙ্গে কথা বলছিলি? আর তোর ফোনের লক কি? ম্যাম, আমার গ্রামের বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, জানিয়ে দিলাম যে ঠিক মতো এসেছি। আর আমার ফোনে লক আপনাকে বলবো কেন? দেখেন, আপনি যা শুরু করেছিলেন তার জন্যে কিন্তু মা আমাকে এখান থেকে গ্রামে নিয়ে গিয়েছিল। প্লিজ আমাকে একটু একা থাকতে দিবেন। আপনি যা ভাবছেন তা কখনো সম্ভব না। থাক, এত কথা বলিস না তো। খাবার খা, অনেক টায়ার্ড দেখাচ্ছে তোকে। স্বাধীন ফোন হাতে নিয়ে লক খুলতে নেহা তার ফোন চেয়ে নিয়ে দেখতে লাগে। স্বাধীন সেদিকে আর না মনোযোগ দিয়ে খাবার খেতে লাগে। খাবার খাচ্ছিল, নেহার দিকে নজর যেতে দেখে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিয়ে করবি আমাকে তুই? ম্যাম, কি বলেন আপনি? বিয়ে? তাও আবার আপনাকে শুধু শুধু হাসালেন, এখন আবার বিয়ের ভূত মাথায় উঠেছে? আরে আমি সিরিয়াস, সত্যি বলছি, আমাকে বিয়ে করবি? নেহাকে সিরিয়াসভাবে বলতে দেখে স্বাধীন বিষম খেয়ে যায়। নেহা উঠে গ্লাসে পানি ঢেলে সামনের দিকে এগিয়ে দেয়। স্বাধীন খেতে লাগে। প্লিজ ম্যাম, জানতে রুম থেকে আমি চাই না আপনাদের এই কাজ ছেড়ে দিতে, আর শহরে তেমন কিছু চিনিও না, তো প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। আপনার পা জড়িয়ে ধরে বলছি। আরে কি করছো তুমি? পা জড়িয়ে ধরছো কেন? তোমার স্থান আমার পায়ে না, আমার বুকে। কথাটা বলে নেহা স্বাধীনকে তার সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে। আরে ম্যাম, আবার কি শুরু করলেন বলেন তো? ছাড়েন বলছি, ছাড়েন। নেহা ছেড়ে দিতে স্বাধীন ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় নেহার দুই গাল চেপে ধরে স্বাধীনের দিকে তাকিয়ে থাকে। বড় বলে কিছু বলিনি, কিন্তু আর চুপ করে থাকবো না। আপনি কি শুরু করেছেন? হ্যাঁ বলেন তো। জানেন কি,
আপনার জন্যই আমি আমার মাকে হারিয়েছি। যদি এখানে থাকতো আমি জানতে পারতাম আর ভালো চিকিৎসা করাতে পারতাম, কিন্তু গ্রামে যাওয়ায় জানতে পারিনি আর জিজ্ঞাসা করতে পারিনি। সব আপনার দোষ। আর হ্যাঁ, নেক্সট টাইম যদি আমার সাথে এরকম কিছু করেন তাহলে আমি সোজা এই বাসা থেকে বের হয়ে যাব আর কখনোই ফিরে আসবো না। তারপর স্বাধীন আবার খাবার খেতে লাগে। নেহা উঠে তার রুমে চলে যায়। স্বাধীন নেহার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কেন জানি স্বাধীনের অনেক খারাপ লাগে, কিন্তু বুঝতে দেয় না। খাওয়া দাওয়া শেষ করে ফোনে তার বন্ধুদের সঙ্গে মেসেজ করতে করতে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে এসে দেখে গাড়ি অপরিষ্কার, তাই পাইপ লাইন ছেড়ে দিয়ে গাড়ি পরিষ্কার করতে লাগে। গাছে থাকা অতিরিক্ত ডালপালা পরিষ্কার করতে লাগে। নেহার বাবা জগিং করার জন্য বের হলে স্বাধীনকে দেখে বলেন, আরে বাবা, তুমি আবার কি শুরু করলে? যাও ঘুমাও, একটু রেস্ট নাও। তোমার উপর দিয়ে অনেক দখল গিয়েছি। তোমাকে এখনো তো কাজ করতে হবে না, পরে করিও। তাহলে কি আর হয়? তুমি কি প্রাইভেট কার ড্রাইভিং করতে পারো? আঙ্কেল, শিখেছি কিন্তু লাইসেন্স করা হয়নি। গ্রামের এক বন্ধুর প্রাইভেট কার ছিল, ওইখান থেকে শিখেছি, এখন পারি। ও আচ্ছা, তাহলে তো ভালোই। তোমাকে আর রুমের ফ্লোর, জামা কাপড়, খাবার রান্না করতে হবে না। এখন থেকে নেহাকে তুমি তার ভার্সিটিতে নিয়ে আসবে। আর নেহার ভার্সিটির পাশে কলেজ আছে, ওখানে তুমি ভর্তি হয়ে নিও। পড়াশোনা একদমই ছাড়া যাবে না। লেখাপড়া করলে আমার অফিসে তোমাকে একটা ভালো জব দিয়ে দিব। ধন্যবাদ আঙ্কেল আপনাকে। ধন্যবাদ দিতে হবে না। এখন রুমে যাও, রেস্ট নাও। একটু পর নেহা ভার্সিটিতে গেলে তাকে নামিয়ে দিয়ে এসো। কথাটা বলে নেহার বাবা বাইরে জগিং করতে যায়। সেদিন ভালোভাবে পরিষ্কার করে গাড়িটা ভালোভাবে ধুয়ে রেখে আসে। যেই যাবে তখনই পা পিছলে পানিতে পড়ে যায়। নেহা দেখে হেসে ফেলে। সেদিন ওর দিকে তাকায়। নেহা দেখে তার রুমে চলে যায়। সেদিন তার রুমে গিয়ে গোসল করে নেয়। কলেজে ভর্তি হবার জন্য প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নেয়। একটু পর কাজের মেয়ে খাবার নিয়ে আসে। সেদিন খাবার খেয়ে নেয়। তারপর নিজেকে পরিপাটি করে গাড়িতে গিয়ে বসে অপেক্ষা করতে লাগে। একটু পর নেহা আসে, গাড়িতে উঠে বসে। সেদিন গাড়িটা স্টার্ট দেয়। ম্যাম, আমি তো আপনার ভার্সিটি চিনি না, প্লিজ কোন দিকে যাব আমাকে একটু আজকে চিনিয়ে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, গাড়ি চালাতে পারিস তো ভালোভাবে, নাকি অ্যাক্সিডেন্ট করে মারবি আবার আমাকে? নেহার কথা শুনে স্বাধীন একটা হাসি দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে বের হয়। নেহা দেখিয়ে দিতে লাগে। প্রায় 20 মিনিট পর ভার্সিটিতে চলে আসে। সামনেই পার্কিং লট আছে, ওইখানে গিয়ে অপেক্ষা করবি। আমার ভার্সিটির ক্লাস শেষ হবে 1টার দিকে। আমি যেন এসে তোকে ওইখানে দেখি। মানে ম্যাম, কলেজে ভর্তি হতাম, আসার সময় দেখেছি ভার্সিটির পেছনে একটা কলেজ আছে। আঙ্কেল ওইখানেই ভর্তি হতে বলেছে আমাকে, তাই এখানে যাব। ও আচ্ছা, যা তাহলে। আর তোর নাম্বারটা দেখ, সিম নিয়ে তো আর ফোন কল যায় না, নাম্বার চেঞ্জ করেছিস তুই হয়তো। স্বাধীন নাম্বার দিয়ে দেয়। নেহা ভার্সিটিতে ক্লাস করতে চলে যায়। স্বাধীন গাড়ি রেখে হাঁটতে হাঁটতে কলেজে চলে আসে। তারপর প্রিন্সিপালের রুমে গিয়ে সব কিছু কমপ্লিট করে ভর্তি হতে লাগে। নেহার বাবার কথা বলতেই চিনতে পারেন। তারপর প্রিন্সিপাল ক্লাসরুমে নিয়ে গিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। স্বাধীন আর না এসে ক্লাস করতে লাগে। কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিল নেহার কথা। মনে হতে ঘড়ির দিকে তাকিয়ে দেখে একটা বেশ বাজে। স্বাধীন স্যারের কাছ থেকে বিদায় নিয়ে দৌড়াতে দৌড়াতে ভার্সিটিতে চলে আসে। এসে দেখে নেহা আর তার অনেক বান্ধবীরা গাড়ির উপরে বসে আছে। সরি ম্যাম, সরি, আসলে ভুলেই গিয়েছিলাম, প্লিজ কিছু মনে করবেন না, আর এরকম হবে না। হয়েছে, আর এত কিছু বলতে হবে না। আর এই, তোরা সবাই ওঠ, আমার তরফ থেকে আজ তোদের সবাইকে ট্রিট দিব। এই সবাই ওঠ, নেহা আজকে ট্রিট দেবে, ইয়াহু। তখনই নেহার নজর যায় তার এক বান্ধবী স্বাধীনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। পাশে যে এত কথা হচ্ছে সেদিকে তার কোনো হেলদোল নেই। নেহা গিয়ে বলে, কিরে, তোর আবার কি হলো, এভাবে তাকিয়ে আছিস যে? আরে না, সেরকম কিছু না, চল তোরা সবাই চল। কথাটা বলে সামনে দরজা খুলে উঠতে যাবে, অমনি নেহা সরিয়ে দিয়ে উঠে পড়ে। নেহার বান্ধবীরা পিছনে ছিটে গিয়ে বসে থাকে। স্বাধীন উঠে ড্রাইভ করতে লাগে। নেহা রেস্টুরেন্টের নাম বলে স্বাধীন যেতে লাগে। একটু পর রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করে। সবাই গাড়ি থেকে নেমে যায়। স্বাধীন নামে না, সাথে ওই মেয়েটাও। কিরে, তোকে কি এবার দাওয়াত দিয়ে আনতে হবে নাকি? আয়। আরে না, তোরা যা, আমার ভালো লাগছে না, আমি গাড়িতেই অপেক্ষা করি, তোরা খেয়ে আয়।
আচ্ছা তুই গাড়িতে থাক, আর স্বাধীন তুই আয় আমাদের সাথে, তুইও কিছু খেয়ে নিবি, মুখ তো শুকিয়ে গেছে। না ম্যাম, আপনারা যান, এনজয় করেন। আমি এখানেই ভালো আছি, বাসায় গিয়ে খেয়ে নেব। আমি তোকে আসতে বলেছি, আয়, এত কথা বলছিস কেন? নেহার তীক্ষ্ণ কণ্ঠ শুনে স্বাধীন ভয় পেয়ে গাড়ি থেকে নেমে পড়ে। সঙ্গে সঙ্গে নেহার বান্ধবীও নেমে যায়। তুই আবার গাড়ি থেকে বের হলি কেন? একটু আগে তো বললি তোর ভালো লাগছে না, গাড়িতে থাকবি। আরে না, ওইটা তো তোকে এমনি বলেছিলাম দেখার জন্য, দেখি তুই কি করিস। আচ্ছা চল। তারপর সবার খাবার দেয়। স্বাধীন আরেকটা টেবিলে গিয়ে বসে খাবার খেতে লাগে। ওই মেয়েটাও স্বাধীনের টেবিলে যেতে নিলে নেহা বলতে লাগে, তুই কোথায় যাচ্ছিস? এখানে তো আমরা সকল ফ্রেন্ড সার্কেল আছি। না মানে আমি ওই টেবিলে যাই, এখানে চাপাচাপি করছে, ভালো লাগছে না তো, আমি এখানে রিল্যাক্সে খাবো। কথাটা বলে উঠে চলে যায়। তারপর খেতে লাগে আর স্বাধীনের সঙ্গে কথা বলতে লাগে। স্বাধীন হাসি মুখে কথা বলতে লাগে। দুজনকে হাসতে হাসতে কথা বলতে দেখে নেহার রাগ হতে লাগে। রাগে চামচ বাঁকা করে ফেলে। তার বান্ধবীরা দেখে ভয় পেয়ে তাকিয়ে বলে, হ্যাঁ, কি হয়েছে তোর? এরকম করছিস কেন? তুই দেখে মনে হচ্ছে অনেক রেগে আছিস। আরে না, কই রাগ করছি, তোরা সবাই খাবার খা, আমার খাইতে ইচ্ছে করছে না, আমি গাড়িতে অপেক্ষা করছি। কথাটা বলে নেহা উঠে চলে যায় আর স্বাধীনের দিকে তাকিয়ে থাকে। দেখে মেয়েটার সাথে আরও হাসতে হাসতে কথা বলতে লাগে। কিন্তু নেহা কিছু না করে গাড়িতে গিয়ে রেখে ফুঁসতে লাগে আর বলতে লাগে, ওই শাকচুন্নি কি দেখতে আমার থেকেও বেশি হট সেক্সি যে তোর ওর প্রতি অ্যাট্রাকটিভ হয়ে গেলি? এত এত চেষ্টা করলাম কিন্তু তোকে আপন করে পেলাম না। এখন কিনা আমার সামনে আমার বান্ধবীর সাথে হেসে হেসে কথা বলছিস, আবার টিস্যু দিয়ে মুখ মুছে দিচ্ছিস। ওয়েট, বাসায় যাই, তারপর তোকে দেখাচ্ছি। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে উঠে বসে। এক এক করে সবাই নেমে যায়, শুধু নেহা আর ওর নেহার বান্ধবী বাদে। তখন নেহার কানে কানে বলে, নেহা প্লিজ হেল্প কর না, তোর ড্রাইভারটাকে আমার অনেক পছন্দ হয়েছে, প্লিজ সেটিং করিয়ে দে না। ও আচ্ছা, তা ওর কি তোকে পছন্দ? কথা বলে যা বুঝতে পারলাম আমাকেও পছন্দ হয়েছে, শুধু বলতে পারছে না। কি সত্যি? আরে হ্যাঁ, আচ্ছা আমার বাসায় এসে গেছে, এখানে দাঁড়াও। যা বললাম প্লিজ বলিস ওকে, আমি ফোন করে বলবো। কথাটা বলে নেহার বান্ধবীগুলো নেমে যায়। স্বাধীন গাড়ি স্টার্ট দিয়ে সোজা বাসায় চলে যায়। গাড়ি পার্কে রেখে নামতেই দেখে নেহা তার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। ম্যাম, এভাবে তাকিয়ে আছেন কেন? আর আপনাকে দেখে এত রাগী মনে হচ্ছে, কিছু কি হয়েছে? না, কিছুই হয়নি। কথাটা বলে নেহা চলে যায়। স্বাধীন তার রুমে চলে যায়। ফ্রেশ হয়ে বাইরে বের হতে দেখে নেহা এক হাতে ঝাড়ু নিয়ে রাগীভাবে দাঁড়িয়ে আছে। স্বাধীন দেখে ভয় পেয়ে যায়। পুনরায় ওয়াশরুমে ঢুকতে যাবে, অমনি নেহা দৌড়ে গিয়ে কলার চেপে ধরে রুমের মাঝখানে নিয়ে এসে দাঁড় করে। ঝাড়ু দিয়ে মারতে লাগে। ম্যাম, কি করছেন? প্লিজ ছাড়েন আমাকে। আর মারছেন কেন? মার্সি কেন বুঝতে পারছিস না? হ্যাঁ, আমার সামনে আমার বান্ধবীর সাথে হেসে হেসে কথা বলিস, আবার নাম্বারও দিয়েছিস। শুনলাম এত দূর অবধি চলে গিয়েছিস, আর আমি বললেই না না, সম্ভব না। নেহার কথা শেষ না হতেই ফোনটা বেজে ওঠে। নেহা ফোন হাতে নিয়ে দেখে তার বান্ধবীর নাম্বার। রেখে ফোন আশা দিয়ে ভেঙে ফেলে। ম্যাম, কি করলেন এটা? আমার একটাই ফোন ভেঙে ফেললেন। ওইটাতে আমার কত বন্ধুর নাম্বার ছিল, ওদের সঙ্গে মেসেজ করতাম। ভালো হয়েছে ভেঙে ফেলেছি, এখন আর কোনো মেয়ের সঙ্গে কথা বলতে পারবি না তুই, আর এখন আমার সাথে থাকবি। স্বাধীনে কলার ধরে টানতে টানতে নেহা বাহিরে নিয়ে আসে। বসার রুমে টানতে টানতে নিয়ে যায়। দেখে তার মা বাবা বসে আছে। নেহাকে স্বাধীনে কলার ধরে আনতে দেখে নেহার বাবা মা দাঁড়িয়ে যায়। আরে কি হয়েছে স্বাধীনের? কলার এভাবে ধরে এসে রেখেছিস কেন? স্যার ছেলেটা কচ্ছ পাচ্ছে তো। না বাবা, ছাড়বো না ওকে। ওকে আগে বলতে বলো আমাকে বিয়ে করতে রাজি কি না, যদি রাজি থাকে তারপর ছাড়বো। নেহার এমন কথা শুনে নেহার মা আর বাবা দুজনেই অবাক হয়ে যায়। কি বলছিস এসব তুই? নেহা, মাথা ঠিক আছে তোর? হ্যাঁ মা, মাথা ঠিক আছে। আমি ওকে ভালোবাসি, প্রায় 2 বছর হলো বলতে গিয়েও বলতে পারিনি। এখন যখন বললাম তখন না আমাকে পছন্দ হয় না, আর আমার বান্ধবীদের নাম্বার নেয়।
ওদের সঙ্গে হেসে হেসে কথা বলে। আঙ্কেল আন্টি প্লিজ ভুল ভাববেন না, আমার এটাতে কোনো মত নেই। ম্যামকে প্লিজ ছাড়তে বলেন, আমি বাড়ি থেকে বের হয়ে যাব। না না সোনা, তোমাকে আর ছাড়ছি না। আর বাবা, তুমি কাজীকে এখন আসতে বলো। আর এখন যদি আমাকে স্বাধীনের সঙ্গে বিয়ে না দাও, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে, এই বলে দিলাম। মেয়ের এমন কথা শুনে নেহার মা আর বাবা অবাক হয়ে যায়। নেহাকে বোঝাতে লাগে, কিন্তু নেহা নাছোড় বান্দা। এক পর্যায়ে নেহার বাবা মা স্বাধীনের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। কাজী সাহেবকে ফোন করে চলে আসে, বিয়ে পড়িয়ে দেয়। বিয়ে পড়ানো শেষ হলে রাতে স্বাধীন সাদিকি আকাশের চাঁদের দিকে তাকিয়ে থাকে। এমন সময় নেহার বাবা এসে স্বাধীনের কাঁধে হাত রাখে। বাবা, আমার একটাই মেয়ে, আমার মেয়ে কখনো আমি কষ্ট পেতে দেইনি, তাই রাজি হয়েছি। বাবা, তুমিও আমার মেয়েকে কষ্ট দিবে না, এটাই আশা করি। আর এখানে না দাঁড়িয়ে থেকে যাও, তোমার জন্য অপেক্ষা করছে। নেহার বাবার পাশ হয়ে স্বাধীন সালাম করে নিচে চলে আসে নেহার রুমের সামনে। নেহা এসে দরজা খুলে দিয়ে স্বাধীনের পায়ে সালাম করতে গেলে স্বাধীন নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। দোয়া করি স্বামী সংসার মনোযোগ দিয়ে করো। আমাকে মা বলা? আমি তোর মা হই? ওরে দেখাচ্ছি তোকে। কথাটা বলে নেহা দরজা আটকিয়ে দেয়। স্বাধীন কলার টেনে খাটের কাছে নিয়ে গিয়ে ফেলে দেয়। নেহা স্বাধীনের উপর উঠে কিস করতে লাগে। এমন সময় তার ফোনে রিং হতে লাগে। হাতে নিয়ে দেখে তার বান্ধবী। রেগে যায়, তারপরও রিসিভ করে। নেহা, তোকে যে কিভাবে বলবো, তোর বাসার ওই ড্রাইভারটাকে আমার অনেক পছন্দ হয়েছে। ওকে ফোন করলাম, রিসিভ করলো, কিন্তু কোনো কথা বললো না। এখন দেখি যে ফোনের রিং বন্ধ দেখাচ্ছে। প্লিজ ওরকে গিয়ে বল না আমার সঙ্গে কথা বলতে। ও আচ্ছা, তা ম্যাম, আপনি যাকে নিয়ে স্বপ্ন দেখছেন সে এখন বাসর করতে ব্যস্ত। কি কি বলছিস কি তুই? কথাটা বলতেই নেহার বান্ধবী ফোনটা কেটে দেয়। স্বাধীন আর নেহা দুজনেই হাসতে লাগে। তারপর হাসতে হাসতেই দুজনে হারিয়ে যায় ভালোবাসার এক অতল গভীরে। তো দর্শক, আজকের গল্পটির থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর অপেক্ষা করুন পরবর্তী গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।